বাড়ির কাজের ছেলেটি প্রতিদিন খুব যত্ন সহকারে আমার মেসাজ করত। যখন আমি তাকে কিছু টাকা দিতে চাইতাম, সে বলতো, থাক মালকিন, আজ রাতে বুঝে নেব। আমি কিছু বুঝতে পারতাম না। ম্যাসাজের সময় ধীরে ধীরে আমার শরীরের ক্লান্তি দূর হয়ে যেত এবং আমি গভীর ঘুমে তলিয়ে যেতাম। কিন্তু একদিন রাতে ঘুম আসছিল না। হঠাৎ আমি একটু অস্বস্তি অনুভব করতে লাগলাম। দেখলাম কাজের লোকটি ম্যাসাজ করতে করতে সে আমার, বন্ধুরা আজকের গল্পটা অনেক স্পেশাল, তাই সবাই রেডি হয়ে যাও। আমার নাম তানিয়া। আমি বেশ সুন্দরী ছিলাম, আর আমার স্বাস্থ্যবান চেহারা আমাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল। আর তাই বিয়ের আগেও প্রতিদিন আমার জন্য বিয়ের প্রস্তাব আসত। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, এবং এই ভাবনা আমার মনে একটি সফেদ ভালোবাসা তৈরি করেছিল, যা আমি সবসময় অনুভব করতাম। বাবা চান যে আমি ডাক্তার হই। কিন্তু ভালো সব বিয়ের প্রস্তাব আসতে শুরু করলে মা বললেন, পড়াশোনা ছেড়ে বিয়ে করো। আমি বললাম, মা, আমি ডাক্তার হতে চাই। মা রেগে যান। কিন্তু বাবা রাজি হতে কক্ষমাত্র প্রস্তুত ছিলেন না। একদিন মা একটি তান্ত্রিকের কাছে যান এবং বাবার সম্মতি পাওয়ার জন্য তান্ত্রিক একটি তাবিজ দেন। বাবার বন্ধুদের পক্ষ থেকে ভালো প্রস্তাব আসে, বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যেতে পারবে বলার পর বাবা রাজি হন। বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে চলে যাই। সেখানে আমরা আলাদা বাড়িতে থাকতাম এবং স্বামী ব্যবসায় ব্যস্ত থাকত। বাড়িতে প্রচুর চাকরবাকর ছিল। তাদের মধ্যে একজন ধীরে ধীরে আমার কাছে আসতে শুরু করল। একটি পুরনো কর্মচারী বলল, আমি এই বাড়িতে কাজ করছি, আপনার শ্বশুরবাড়ির লোকজন আমাকে পরিবার মনে করে। তার কথাগুলি শুনে আমিও তাকে বেশ গুরুত্ব দিতে শুরু করেছিলাম। একদিন সে আমার ঘরে এলো, তখন আমি এখনও বিছানায় শুয়েছিলাম। আমাকে বেশ ক্লান্ত দেখেই সে বলল, আপনি বিশ্রাম নিন, নিশ্চয়ই খুব ক্লান্ত হয়েছেন। যদি আপত্তি না থাকে আমি আপনার পা টিপে দিতে পারি। তার এই প্রস্তাব শুনে আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম। আমি একসময় যুবতী এবং সুন্দরী ছিলাম, তবে আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ কখনো আমাকে ছুঁয়েও দেখেনি। এমনকি কোনো কর্মচারীর কাছ থেকে পা টিপিয়ে নেওয়ার অভ্যাসও আমার ছিল না। তাই তার প্রস্তাবের সঙ্গে সঙ্গেই মানা করে বললাম, না, আমি এ ধরনের বিষয় পছন্দ করি না যে কেউ আমাকে ছুঁয়ে দেবে। আমার কথা শুনে সে চুপচাপ চলে গেল। তখনই উপলব্ধি করলাম, হয়তো আমি তার প্রস্তাবের জবাবে একটু কঠোর হয়ে গিয়েছিল। হয়তো সে আগে থেকেই এ ধরনের কাজ করে আসছিল এবং আমি সরাসরি না বলে তাকে মঞ্চ ক্ষুণ্ণ করেছি। আমি মূলত নরম মনের মানুষ, তাই পরে ভাবতে লাগলাম, হয়তো আমার কথায় তার কষ্ট পেয়েছে। এরপর থেকেই মাঝে মাঝে তার কথা মনে পড়তে লাগল। তবে আশ্চর্যের বিষয় হল, পরের দিন সে আবারও একই প্রস্তাব নিয়ে হাজির হল। সেদিন আমি এতটাই ক্লান্ত ছিলাম যে নিজের পা বিছানা থেকে নামিয়ে বললাম, তুমি আমার পা টিপে দিতে পারো। তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, আর সে ধীরে ধীরে আমার পা টিপতে শুরু করল। তার হাতের মৃদু চাপ এত আরামদায়ক ছিল যে আমার চোখে ঘুম নেমে এলো। সে তখন বলল, মালকিন, যদি ঘুম আসে আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি পা টিপতে থাকব। ক্লান্তির ঘোরে আমি বিছানায় শুয়ে পড়লাম। সে বিছানার একপাশে বসে আমার পা টিপতে লাগল। এরপর কি হলো আমি আর কিছু মনে করতে পারিনি, কারণ গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম সে তখনও আমার পা টিপছে। তার জন্য আমার ভীষণ মায়া হলো। ব্যাগ খুলে কিছু টাকা বের করে তার হাতে দিলাম। সে লজ্জায় পড়ে বলল, মালকিন, আপনি আমাকে টাকা দিয়ে লজ্জিত করছেন। আমার বেতন ভালোই, এই টাকার প্রয়োজন নেই। আমি তাকে বললাম, এই টাকা তোমার পরিশ্রমের মূল্য, এটা তুমি নাও। সে আর কিছু না বলেই টাকা নিল এবং ঘর থেকে বেরিয়ে গেল। আমার স্বামী সাধারণত রাতের দিকে দেরি করে বাড়ি ফেরেন, তাই সন্ধ্যায় আমি আবার তাকে ডেকে বললাম, তোমার ম্যাসাজে আমার ঘুম খুব ভালো হয়, তাই যতক্ষণ না আমার স্বামী বাড়ি ফেরেন ততক্ষণ তুমি আমার ঘরেই থাকো। সম্ভবত টাকার লোভেই সে আমার কথা শুনে খুশি হল। সে বলল, আমি তো আপনার এক সাধারণ চাকর, আপনি যা বলবেন আমি তাই করব। আমি আপনাকে পা টিপে দেব, যাতে আপনার ক্লান্তি চলে যায় এবং আপনি শান্তিতে থাকতে পারেন। এতে আপনার পায়ের ব্যথাও কমে যাবে। আমি মৃদু হেসে বললাম, তোমার হাতে যেন জাদু আছে, তুমি পা টিপলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। একদিন সে আমাকে বলল, আপনার শাশুড়িও মাঝে মাঝে আমাকে দিয়ে ম্যাসাজ করিয়ে নিতেন। কথাটি শুনে আমি একটু অবাক হলাম, কারণ আমার শাশুড়ি এমন ধরনের মানুষ বলে কখনো মনে হয়নি। তবে এই চাকরকে মিথ্যে বলার মতো কেউ মনে হয়নি। আমি শ্বশুরবাড়িতে প্রায় 1 মাস ধরে আছি, আর এই সময় তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। সে সবসময় সৎ ও নির্ভরযোগ্য বলেই মনে হয়েছে। আমাদের বাড়িতে আরও কয়েকজন কাজের লোক ছিল, কিন্তু তাদের মধ্যে একজন ছিল খুবই মিথ্যাবাদী। সে আমার কাছ থেকে শোনা কথা পুরো পাড়ায় ছড়িয়ে দিত।
তাই তাকে আমি আমার ঘরে ঢুকতে দিতাম না। তবে এই চাকর আমাদের পরিবারের পুরনো সদস্যের মতো ছিল, আর তার প্রতি আমার ভরসা ছিল দৃঢ়। সে যখন আমার ঘরে আসত, সবসময় চোখ নিচু করে থাকত। সে আমার শরীর স্পর্শ করত, কিন্তু তার মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এটা প্রতিদিনের মতোই ছিল। একদিন আমি আমার স্বামীকে বললাম, আমাদের বিয়ের পর থেকে আমরা কোথাও ঘুরতে যাইনি। আমার স্বামী তখন বলল, আমাদের বিয়ে হয়েছে, কিন্তু তুমি সবসময় ঘুমিয়ে থাকো। আমি যখন রাতে বাড়ি ফিরি, তখনও তুমি গভীর ঘুমে থাকো। দিনে আমার সময় হয় না, আর রাতে যখন বাড়ি ফিরি, তখন তুমি ঘুমিয়ে যাও। তার এই কথা শুনে আমার মনে হলো, এটা বোধহয় চাকরের মেসাজের কারণেই হচ্ছে। আমার স্বামী ঠিকই বলেছে, আমার প্রতিদিন রাতের বেলায় জেগে থাকা উচিত ছিল। সেদিন আমি সিদ্ধান্ত নিলাম, যখন চাকর রাতে আমাকে মেসাজ করাতে বলবে, আমি সরাসরি না বলবো, যাতে আমার ঘুম না আসে এবং আমি স্বামীর বাসায় আসা পর্যন্ত অপেক্ষা করতে পারি। সন্ধ্যা হলো, আমি ভালো করে স্নান করে নিজেকে সাজিয়ে তুললাম এবং নববধূর মতো বিছানায় বসলাম। কিছুক্ষণ পর কাজের ছেলেটা এলো এবং মেসাজ করার প্রস্তাব দিল, কিন্তু আমি সাফ না করে দিলাম। আমার উত্তর শুনে সে একটু হতাশ হয়ে ফিরে গেল। কিছুক্ষণ পর সে আবার এলো, এবার তার হাতে এক গ্লাস দুধ ছিল। আমি সেদিন কিছু খাইনি, তাই তাড়াতাড়ি দুধটা খেয়ে নিলাম এবং স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই চাকর এসে বলল, মালকিন, নাস্তা আনবো। স্বামীর বিছানা ফাঁকা দেখে জানলাম তিনি জরুরি কাজে ভোরেই চলে গেছেন। মেজাজ খারাপ হলেও চাকরকে চা আনতে বললাম। সে বেরিয়ে যাওয়ার পর হঠাৎ দেখি, রাতে নববধূর পোশাক পরে থাকলেও এখন অন্য পোশাক গায়ে, গহনা ঠিকঠাক ছিল, কিন্তু মাথা ভারী লাগছিল। রাতে কি ঘটেছিল কিছুই মনে নেই। চিন্তায় মন ভারী হয়ে উঠল। ঠিক তখনই চাকর চা নিয়ে ঘরে ঢুকল। আমি সেদিন চাকরকে বললাম, আমার শরীরটা খুব ক্লান্ত, তুমি যদি একটু ম্যাসাজ করে দাও। সে বিছানায় উঠে আমার শরীর ম্যাসাজ করতে লাগলো। আমি কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকলাম। হঠাৎ করে সেদিন আমার স্বামী বাড়িতে চলে আসেন। আমি রেগে গিয়ে বললাম, আমি সারা রাত তোমার জন্য জেগেছিলাম, কিন্তু তুমি আসলে না। আমার স্বামী বলল, আমি যখন ঘরে এসেছিলাম তখন তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখলাম, তাই তোমাকে জাগালাম না। আমি অবাক হয়ে গেলাম, কিন্তু আমার কাপড় কে বদলালো? এবং ঘুমিয়ে থাকার পরও কেন আমার শরীরে ব্যথা হচ্ছে? আমি দ্বিধায় পড়ে গেলাম। আমার স্বামী আমাকে বলল, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমি আজ রাতে একটি কাজের জন্য বাইরে যাচ্ছি, কিন্তু এখন আমার হাতে ৩-৪ ঘন্টা সময় আছে। তুমি চাইলে আমরা এখনই কোথাও ঘুরে আসতে পারি। এটা শুনে আমার মেজাজ ভালো হয়ে গেল, কারণ বিয়ের পর এই প্রথমবার আমরা একসঙ্গে কোথাও বাইরে যাচ্ছিলাম। আমি তাড়াতাড়ি তৈরি হতে লাগলাম, আর আমার স্বামী গাড়িতে বসে অপেক্ষা করতে লাগলাম। সেই সময় চাকর আমার ঘরে এসে বলল, মালকিন, আপনি কি কোথাও যাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ, তবে তুমি কেন জানতে চাইছো? সে উত্তর দিল, আমি তো আপনার সেবক, তাই আপনাকে শুধু বলবো যে বাইরে গেলে আপনার শরীর আরও ক্লান্ত হয়ে যাবে। এটা শুনে আমার খুব রাগ হলো। আমি বললাম, তুমি আমার চাকর, স্বামী হওয়ার চেষ্টা করো না। এরপর আমি বাইরে চলে গেলাম। জানি না কেন, কিন্তু তার কথায় আমি খুব বিরক্ত হয়ে গেলাম এবং তাকে বেশ কঠিন কিছু কথা বলে দিলাম। সে বুঝে গেল যে তার জায়গা কোথায়। বাড়ি ফিরে আসার পর দেখি চাকর আমার সামনে আসেনি। আমার স্বামী গেটের সামনে আমাকে নামিয়ে দিয়ে আবার বেরিয়ে গেল। আমি ঘরে ঢুকে বুঝতে পারলাম আমার শরীর প্রচণ্ড ব্যথা করছে। মনে হচ্ছিল আমার শরীর যেন ম্যাসাজের জন্য অভ্যস্ত হয়ে গেছে, আর তাই রাত হলেই শরীর ম্যাসাজের জন্য আকুল হয়ে পড়ছিল। আমি সেদিন ভুল করে চাকরকে রাগিয়ে দিয়েছিলাম, তাই সে আজ আর আমার ম্যাসাজ করতে আসেনি। কিন্তু আমার শরীর এত ক্লান্ত ছিল যে তার প্রয়োজন অনুভব করছিলাম। তাই আমি অন্য এক গৃহকর্মীকে ডেকে তাকে নিয়ে আসার জন্য বললাম। কিছুক্ষণ পরে সেই চাকর আবার আমার ঘরে এলো, চুপচাপ বিছানায় বসে আমার পায়ে ম্যাসাজ করতে শুরু করল। আমি তার এই বিনয় দেখে একটু লজ্জিত হলাম। এত কথা বলার পরও সে কিছু মনে করেনি। তাকে চুপচাপ দেখে আমি নিজেই বললাম, সেদিন কি যে হলো, আমি তোমাকে অকারণেই বকেছিলাম। আসলে আমি দীর্ঘদিন পর আমার স্বামীর সাথে বাইরে যাচ্ছিলাম, আর তাই তোমার কথা শুনতে ইচ্ছে হয়নি। আমাকে ক্ষমা করে দাও। আমি তার মালকিন হলেও ভিতরে মানবিকতা বেঁচে ছিল, তাই মালকিন হয়ে তাকে ক্ষমা চাইতে বাধ্য হলাম। কারণ সে একজন চাকর হলেও আগে তো একজন মানুষ। সে আমার কথা শুনে বলল, আপনি আমার মালকিন, আমি আপনার জন্য কাজ করি এবং এর জন্য আমি বেতন পাই।
আপনি আমাকে যা খুশি বলার অধিকার রাখেন। তার এই কথা শুনে আমি আর কিছু বললাম না, শুধু ভাবলাম যে ভবিষ্যতে তাকে কখনো এমন কিছু বলবো না। সেদিন সে আমার পায়ে দীর্ঘ সময় ম্যাসাজ করল এবং আমি আবার ঘুমিয়ে পড়লাম। আমার কোনো ধারণাই ছিল না কখন সে ঘর থেকে বেরিয়ে গেল এবং কখন আমার স্বামী বাড়ি ফিরল। পরদিন সকালে ঘুম ভাঙার পর দেখি আমার স্বামী বাথরুমে তৈরি হচ্ছিল। আমি তাকে অবাক হয়ে দেখছিলাম। আজকাল কি যেন একটা হচ্ছে আমার। চাকরের ম্যাসাজের পর এমন গভীর ঘুম আসে যে কোনো কিছু বুঝতে পারি না। কখন স্বামী ঘরে আসে সেটাও টের পাই না। ভাবতে লাগলাম তার ম্যাসাজে এমন কি জাদু আছে যে আমি অজান্তেই গভীর ঘুমে তলিয়ে যাই। সকালে যখন ঘুম ভাঙে তখন শরীর ক্লান্ত মনে হয় আর মাথাটা ভারী হয়ে থাকে। হাঁটাচলারও শক্তি পাই না। আমি কখনো আমার স্বামীকে বলিনি যে আমি কাজের লোকের কাছ থেকে ম্যাসাজ করাই। সবসময় এই বিষয়টি গোপন রাখার চেষ্টা করতাম। কাজের লোকও কখনো এ প্রসঙ্গ সামনে আনেনি। স্বামী বাড়িতে না থাকলে মাঝে মাঝে তাকে ডেকে নিতাম। একদিন হঠাৎ স্বামী বাড়ি ফিরলে দ্রুত তাকে বিদায় করে দিই। স্বামী কিছু বুঝতে পারেনি। তার ম্যাসাজে এক ধরনের বিশেষ আরাম পেতাম যা অন্য কেউ দিতে পারত না। ম্যাসাজ না নিলে শরীর ব্যথায় ভরে উঠত। এক রাতে ম্যাসাজ নিয়ে গভীর ঘুমে তলিয়ে যাই। সকালে উঠে দেখি আমার কাপড় আবার বদলে গেছে। কে এসব করছিল? আমি ভাবতে থাকলাম হয়তো আমার স্বামী এমনটা করছিল। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে চমকে উঠলাম। পুরো শরীরে লাল দাগ দেখা যাচ্ছিল। মনে হলো যেন কোনো রোগ হয়েছে। দাগগুলো হাত দিয়ে মুছে ফেলতে চেষ্টা করলাম, কিন্তু তা ঠিক হলো না। পরের দিন দাগগুলো আরও বড় হয়ে গেল। আতঙ্কে ভুগতে লাগলাম। বুঝতে পারছিলাম না এটি কোনো রোগ নাকি অন্য কিছু। ঠিক তখনই কাজের লোক ঘরে ঢুকে ম্যাসাজের প্রস্তাব দিল। দাগগুলো লুকাতে বললাম, আজ শুধু পায়ে ম্যাসাজ করো। সে কিছু না বললেও আমি ভিতরে ভিতরে ভয়ে কাঁপছিলাম। ভাবছিলাম যদি কোনোদিন আমার স্বামী দাগগুলো দেখে ফেলে তাহলে কি হবে। আমি ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিভাবে এই সমস্ত প্রশ্নের জবাব দেব? অবশেষে আমি বালিশে পা রেখে শুয়ে পড়লাম। কাজের লোকটি আমার পায়ে ম্যাসাজ করতে লাগল আর ধীরে ধীরে আমার চোখ ঘুমে বুজে আসছিল। তখনই হঠাৎ সে এমন কিছু বলল যা শুনে আমি চমকে উঠলাম। সে বলল, মালকিন, আপনি আমার খুব প্রিয়। আমি তখন ঘুমের কারণে ঠিকমতো কথাটা বুঝতে পারিনি এবং দ্রুত গভীর ঘুমে তলিয়ে গেলাম। সকালে যখন আমার ঘুম ভাঙল দেখি আমার স্বামী আমার পাশে শুয়ে আছে। আমার মাথা ভারী লাগছিল এবং শরীরেও ব্যথা হচ্ছিল, কিন্তু তারপরেও আমি স্বামীর কাছে গিয়ে ধীরে ধীরে তাকে ওই লাল দাগগুলোর ব্যাপারে বললাম। আমি মনে করলাম দাগগুলো যেহেতু বড় ছিল তাই আমার উচিত তাকে সবকিছু জানানো। ভালো কোনো ডাক্তার দেখাতে হবে। স্বামী আমার শরীর থেকে কাপড় সরিয়ে দাগগুলো দেখতেই চমকে উঠল। সে কিছুটা দূরে সরে গিয়ে বলল, তুমি আমাকে প্রতারণা করেছ। এটাই তোমার শাস্তি। এটা কোনো রোগ নয়, এটা তোমার অপরাধের প্রমাণ। তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি কি এমন খারাপ করেছিলাম যে তুমি অন্য কারো দিকে ঝুঁকলে? আমি ব্যস্ত ছিলাম, কিন্তু মৃত তো ছিলাম না। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, আপনি কি বলছেন? আমি নির্দোষ। কিন্তু সে কেবল হাসতে হাসতে বলল, এই দাগগুলোই তোমার অপরাধের সাক্ষ্য। এখন তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তালাকের কাগজ পাঠিয়ে দেব। এরপর আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হলো। কাঁদতে কাঁদতে বাবার বাড়িতে ফিরে গিয়ে আমি তাদের সব জানালাম। তারা আমার নির্দোষিতা বিশ্বাস করল এবং বলল, আমরা তোমার স্বামীর সঙ্গে কথা বলবো। কিন্তু তার আগেই তালাকের কাগজ এসে পৌঁছাল। আমার সুখী জীবন মুহূর্তেই ভেঙে গেল। আমি কার ওপর দোষ চাপাবো? কিছুই বুঝতে পারছিলাম না। দিনের পর দিন কেঁদে আমি ক্লান্ত হয়ে পড়লাম। একদিন হঠাৎ কেউ এসে বলল, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। আমি আশা করলাম হয়তো আমার স্বামী এসেছে, হয়তো সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু সেখানে স্বামী ছিল না, দাঁড়িয়েছিল সেই বাড়ির কাজের লোক। আমি অবাক হয়ে তার আসার কারণ জানতে চাইলাম। সে বলল, আমি তোমার শরীরের কিছু চিহ্ন সম্পর্কে জানি। এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর সে বলতে শুরু করল, আমি আসলে তোমার ইউনিভার্সিটির সহপাঠী ছিলাম। আমি ডাক্তার হতে চেয়েছিলাম এবং ভেবেছিলাম যখন আমরা দুজন ডাক্তার হব তখন তোমার বাবার কাছে তোমার হাত চাইব। কিন্তু যখন জানতে পারলাম তোমার মা দ্রুত তোমার বিয়ে দিতে চায়, তখন ভয়ে তোমার বাড়িতে প্রস্তাব পাঠালাম।
তোমার বাবা বললেন ডাক্তার হতে হলে বিয়ে হবে। আমি আবার পড়াশোনা শুরু করলাম, কিন্তু 1 সপ্তাহ পরে জানলাম তোমার বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে আমি তোমার বাড়িতে চাকরি নিলাম, যাতে তোমার কাছে থাকতে পারি। নানা কৌশলে তোমাকে নিজের কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি হতবাক হলাম যখন তুমি বললে আমি তোমাকে ভালোবাসি। তোমার অনুমতি ছাড়া কিছু করিনি। এরপর সে আমাকে বোঝালো যে সে কিছু ইনফেকশন সৃষ্টি করেছে, যাতে আমার স্বামী সন্দেহগ্রস্ত হয়। 6 মাস পর আমরা একে অপরের কাছে ফিরে আসলাম এবং শেষে আমরা বিয়ে করি। এখন আমি আগের চেয়ে অনেক সুখী। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক